সকালের সূর্য তখন পারস্য উপসাগরের নীল জলরাশির উপর তীব্র আলো ছড়াচ্ছিল। ঘড়িতে সময় ছিল সকাল 10:50। সমুদ্রের বুকে একটা অদ্ভুত ধরনের শান্ত পরিবেশ বিরাজ করছিল, যা ঝড়ের আগের নীরবতার মতো মনে হচ্ছিল। ইউএসএস ফিটজেরাল্ড নামের এক বিশাল মার্কিন যুদ্ধজাহাজ তখন আন্তর্জাতিক জলসীমায় তার নির্ধারিত পথ ধরে এগিয়ে চলছিল। এই জাহাজটি কোনো সাধারণ জাহাজ নয়, বরং এটি একটি আর্লেই বার্ক শ্রেণীর ডেস্ট্রয়ার, যা আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং অত্যন্ত শক্তিশালী একটি যুদ্ধযান। জাহাজের ভেতরে কমব্যাট ইনফরমেশন সেন্টারে কয়েকজন অপারেটর তাদের রাডার স্ক্রিনের দিকে মনোযোগ দিয়ে তাকিয়েছিলেন। সবকিছু স্বাভাবিক ছিল যতক্ষণ না হঠাৎ করে রাডার কনসোলে একটা ছোট্ট সিগন্যাল ভেসে উঠল। প্রথম দেখায় এটিকে একদম সাধারণ মনে হচ্ছিল, হয়তো কোনো বাণিজ্যিক বিমান অথবা আঞ্চলিক কোনো হেলিকপ্টার যা নিয়মিত এই এলাকায় উড়ে বেড়ায়। কিন্তু কয়েক মিনিট পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের পর যখন অপারেটররা আরও গভীরভাবে দেখলেন, তখন বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে এটি একটি ইরানি নৌবাহিনীর H-3 সি কিং হেলিকপ্টার এবং এটি সরাসরি তাদের দিকেই এগিয়ে আসছে। এই তথ্য পাওয়ার সাথে সাথেই জাহাজের ভেতরে একটা ভিন্ন ধরনের সতর্কতা তৈরি হলো। এই ঘটনাটি প্রথম দেখায় হয়তো খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু এর পেছনে লুকিয়ে ছিল এক জটিল ভূরাজনৈতিক এবং সামরিক কৌশলের গল্প। কারণ এখানে কোনো গুলি ছোড়া হয়নি এবং কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়নি, তবুও এটি ছিল এক ধরনের শক্তি পরীক্ষা, যেখানে প্রযুক্তি, মনস্তত্ত্ব এবং রাজনৈতিক বার্তা একসাথে মিশে গিয়েছিল। ইউএসএস ফিটজেরাল্ড সম্পর্কে একটু জানলেই বোঝা যায় এটি কতটা শক্তিশালী একটি যুদ্ধযান। প্রায় ৯,০০০ টন ওজনের এই বিশাল জাহাজে রয়েছে এজিস কমব্যাট সিস্টেম, যা একই সময়ে শতাধিক লক্ষ্য বস্তু ট্র্যাক করতে পারে এবং প্রয়োজনে একাধিক ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ করতে সক্ষম। এই জাহাজে রয়েছে ৯৬টি ভার্টিক্যাল লঞ্চ সেল, যেখানে সাধারণত SM-2 বা SM-6 সারফেস টু এয়ার মিসাইল, টমাহক ক্রুজ মিসাইল এবং অ্যান্টি সাবমেরিন রকেট মজুদ থাকে। জাহাজের 4টি টারবাইন ইঞ্জিন মিলিয়ে ১ লাখের বেশি শাফট হর্স পাওয়ার তৈরি করে, যার ফলে এটি ৩০ নট গতিতেও চলতে পারে। প্রযুক্তিগত দিক থেকে এই জাহাজটি একটি চলমান দুর্গের সমান, যেখানে আধুনিক সব ধরনের অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। অন্যদিকে যে হেলিকপ্টারটি তাদের দিকে এগিয়ে আসছিল, সেটির ইতিহাস একদম ভিন্ন। এই হেলিকপ্টারের নকশা তৈরি হয়েছে ৬০-এর দশকে এবং শাহ আমলে আমেরিকা থেকে কেনা হয়েছিল। ১৯৭৯ সালের বিপ্লবের পর যখন ইরানের সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক খারাপ হয়ে যায়, তখন নিষেধাজ্ঞার কারণে এই হেলিকপ্টারের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর থেকে ইরান নিজেরাই এই পুরনো হেলিকপ্টারগুলো রক্ষণাবেক্ষণ করে আসছে এবং সীমিত সংস্কার করে চালিয়ে নিচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই হেলিকপ্টার কার্যকর হলেও আধুনিক নেটওয়ার্ক কেন্দ্রীয় যুদ্ধ ব্যবস্থার সাথে তুলনা করলে প্রযুক্তিগত ব্যবধান অনেক বেশি। তাহলে প্রশ্ন আসে, ইরান কেন এমন একটা পুরনো এবং কম শক্তিশালী হেলিকপ্টার পাঠাবে, যখন তারা ভালো করেই জানে যে সরাসরি সংঘর্ষে এটি টিকবে না? এই প্রশ্নের উত্তর পেতে হলে ঘটনাটিকে আরও বড় প্রেক্ষাপটে দেখতে হবে। সাম্প্রতিক সময়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বেশ কিছু রহস্যজনক বিস্ফোরণ ঘটেছে এবং সাইবার হামলার অভিযোগও উঠেছে, যা তেহরানকে কৌশলগত চাপে ফেলেছে। এমন পরিস্থিতিতে সামরিক শক্তির সরাসরি ব্যবহার না করে প্রতীকী শক্তি প্রদর্শনটাই একটা কার্যকর হাতিয়ার হয়ে ওঠে। উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের সামনে উপস্থিত হওয়া ছিল সেই প্রতীকী শক্তি প্রদর্শনের অংশ, যেখানে ইরান বলতে চেয়েছে যে তারা ভয় পায় না এবং নিজেদের অঞ্চলে তাদের উপস্থিতি রয়েছে। ডেস্ট্রয়ারের কমব্যাট ইনফরমেশন সেন্টারে তখন ভিন্ন এক দৃশ্য চলছিল। রাডার অপারেটররা লক্ষ্য বস্তুকে শনাক্ত করে তাদের হুমকি লাইব্রেরির সাথে মিলিয়ে দেখছিলেন। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সম্ভাব্য প্রতিরোধের বিভিন্ন সমাধান তৈরি করে দিচ্ছিল। যদি এটি সত্যিকারের যুদ্ধ হতো, তাহলে দূরপাল্লার SM-2 মিসাইল কয়েক সেকেন্ডের মধ্যে ছুঁড়ে ফেলা যেত। আরও কাছে এলে মাঝারি পাল্লার প্রতিরক্ষা সক্রিয় হতো এবং একেবারে নিকটে এলে সি-উইজ নামক ২০ মিলিমিটারের গ্যাটলিং গান প্রতি মিনিটে হাজার হাজার রাউন্ড ছুঁড়ে আকাশের ট্যাংস্টেনের দেয়াল তৈরি করতে পারত। প্রযুক্তিগত হিসাবে হেলিকপ্টারটির বেঁচে থাকার সম্ভাবনা ছিল প্রায় শূন্যের কাছাকাছি। তবে ফিটজেরাল্ড কোনো অস্ত্র সক্রিয় করেনি, কারণ আধুনিক নৌ কৌশলে শক্তি প্রদর্শন মানেই সেটা ব্যবহার করা নয়। মার্কিন নৌবাহিনীর নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক জলসীমায় তারা স্বাধীনভাবে চলাচলের অধিকার প্রয়োগ করে, কিন্তু অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে প্রথম গুলি চালায় না। এই নীতিকে অনেক বিশ্লেষক বলেন নিয়ন্ত্রিত প্রতিরোধ, যেখানে প্রতিপক্ষকে দেখানো হয় যে আপনি সক্ষম, কিন্তু আপনি পরিস্থিতি বাড়াতে চান না। হেলিকপ্টারটি ধীরে ধীরে দূরত্ব কমাতে থাকল।
যখন এটি 10 মাইলের মধ্যে এলো তখন ডেস্ট্রয়ারের ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম সক্রিয় বিশ্লেষণ শুরু করলো। প্রতিটি রেডিও সিগন্যাল, প্রতিটি রাডার পালস, প্রতিটি ফ্রিকোয়েন্সি রেকর্ড করা হচ্ছিল। সামরিক পরিভাষায় একে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক সিগনেচার সংগ্রহ। ভবিষ্যতে কোনো সংঘর্ষে এই তথ্য শত্রুপক্ষের সেন্সর অন্ধ করতে বা যোগাযোগ ব্যাহত করতে কাজে লাগতে পারে। অনেক বিশেষজ্ঞের মতে আধুনিক যুদ্ধে তথ্যই সবচেয়ে বড় গোলাবারুদ, এবং সেই দৃষ্টিকোণ থেকে হেলিকপ্টারের প্রতিটি সম্প্রচার ছিল অমূল্য ডেটা। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল লিঙ্ক সিস্টেম ডেটা লিঙ্ক। এর মাধ্যমে ফিটজেরাল্ড আশেপাশের অন্যান্য মার্কিন জাহাজ এবং আকাশের টহলরত বিমানের সাথে তাৎক্ষণিকভাবে তথ্য শেয়ার করছিল। অর্থাৎ হেলিকপ্টারটি শুধু একটি জাহাজের নজরে ছিল না, বরং পুরো একটা নেটওয়ার্কের নজরদারিতে ছিল। এই নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ব্যবস্থা 1991 সালের গালফ ওয়ার থেকে শুরু করে আজ পর্যন্ত মার্কিন সামরিক আধিপত্যের মূল ভিত্তি। তুলনায় ইরানের প্ল্যাটফর্মগুলো এখনও অনেকটাই পৃথক ইউনিট নির্ভর। হেলিকপ্টারটি নিচু উচ্চতায় নেমে তরঙ্গের উপর দিয়ে উঠতে শুরু করলো। এটি এক ধরনের মনস্তাত্ত্বিক কৌশল, যেখানে ঘনিষ্ঠ উপস্থিতি দেখিয়ে প্রতিপক্ষকে চাপে রাখা হয়। রেডিওতে ইংরেজিতে সতর্ক বার্তা শোনা গেল যে মার্কিন জাহাজ ইরানি জলসীমায় প্রবেশ করেছে এবং অবিলম্বে পথ পরিবর্তন করতে হবে। মার্কিন পক্ষ শান্তভাবে জানালো যে তারা আন্তর্জাতিক জলসীমায় রয়েছে এবং নির্ধারিত পথেই চলবে। কথোপকথন সংক্ষিপ্ত, আনুষ্ঠানিক এবং রেকর্ডকৃত ছিল। এই ধরনের ঘটনা আসলে নতুন কিছু নয়। 80-র দশকের ট্যাঙ্কার যুদ্ধে ইরান ছোট নৌযান এবং বিমান ব্যবহার করে বড় জাহাজকে হয়রানি করত, যাতে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করা যায়। তবে আজকের পার্থক্য হলো প্রযুক্তির স্তর, যা তখনকার তুলনায় অনেক বেশি উন্নত। এখন প্রতিটি সিগন্যাল, প্রতিটি চলাচল স্যাটেলাইট এবং ডেটা লিঙ্কের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিশ্লেষিত হয়। হেলিকপ্টারের ভেতরের পরিস্থিতি ছিল ভিন্ন। দীর্ঘ সময় উচ্চ গতিতে উড়লে জ্বালানি দ্রুত কমে যায় এবং পুরনো টারবাইন ইঞ্জিনগুলোতে অতিরিক্ত চাপ পড়ে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ধরনের প্ল্যাটফর্মে অতিরিক্ত ঝুঁকি নেওয়া মানে নিজস্ব সম্পদকে ঝুঁকিতে ফেলা। ইরানের জন্য এই হেলিকপ্টার সহজে প্রতিস্থাপনযোগ্য নয়, তবুও রাজনৈতিক বার্তা পাঠানোর জন্য ঝুঁকিটা নেওয়া হয়েছিল। প্রায় 40 মিনিটের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর হেলিকপ্টারটি সরে গেল। ঠিক সেই সময় ফিটজেরাল্ড তার পূর্ব নির্ধারিত নেভিগেশনাল পরিকল্পনা অনুযায়ী সামান্য কোর্স পরিবর্তন করল। কয়েক ঘন্টার মধ্যেই ইরানি রাষ্ট্রায়ত্ত মিডিয়ায় প্রচার করা হলো যে তাদের সতর্ক বার্তায় মার্কিন জাহাজ পিছু হেঁটেছে। ভিডিওতে নিচু উড্ডয়নের দৃশ্য, নাটকীয় সঙ্গীত এবং আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষার দাবি তুলে ধরা হয়। স্বাধীন সামুদ্রিক ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানান যে মার্কিন জাহাজ আন্তর্জাতিক জলসীমা ছাড়েনি এবং কোর্স পরিবর্তন ছিল রুটিন। ইরানের আভ্যন্তরীণ দর্শকের কাছে ঘটনাটি প্রতীকী বিজয় হিসেবে উপস্থাপিত হয়, আর মার্কিন সামরিক বিশ্লেষকদের কাছে এটি ছিল মূল্যবান গোয়েন্দা তথ্য সংগ্রহের সুযোগ। এই ঘটনার গভীর তাৎপর্য এখানেই যে আধুনিক সংঘাতে গ্রে জোন কৌশল, যেখানে যুদ্ধ ও শান্তির মাঝামাঝি অস্পষ্ট অবস্থানে প্রতিপক্ষকে চাপে রাখা হয়, তা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পারস্য উপসাগর, যেখানে বিশ্বের প্রায় 1/5 জ্বালানির সরবরাহের পথ অতিক্রম করে, সেই গ্রে জোন রাজনীতির প্রধান মঞ্চ। বিশেষজ্ঞরা সতর্ক করেন যে এই ধরনের মুখোমুখি অবস্থানে ভুল বোঝাবুঝির ঝুঁকি সবসময় থাকে এবং একটি প্রযুক্তিগত ত্রুটি বা ভুল সিগন্যাল ব্যাখ্যা বড় সংঘর্ষ ডেকে আনতে পারে।